গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। রংপুরে নির্বাচনী জনসভায় জুলাই শহীদদের ত্যাগকে মূল্যায়নের প্রতিশ্রুতি। জিয়ারত করলেন শহীদ আবু সাঈদের কবর। প্রতিশোধের রাজনীতি করে না জামায়াতে ইসলামী। কুমিল্লায় নির্বাচনী জনসভায় বললেন ডাক্তার শফিকুর রহমান, ভোট দানে বাধা দিলে প্রতিহত করার আহ্বান। বেহাল বেষ্টনী পেরিয়ে রোহিঙ্গাদের অবাধে যাতায়াত, নির্বাচনে ব্যবহারের চেষ্টায় উদ্বেগ। প্রচারে অংশ নিলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। জাল সনদে বিসিএস ক্যাডার 1 ডজন ব্যক্তি দুদকের জালে। 4 জনই উপসচিব ও এসপি পদে কর্মরত। শাস্তির সঙ্গে অভিযুক্তদের বেতন ভাতা ফেরত নেয়ার তাগিদ। এবং ভারত ইইউ বাণিজ্য চুক্তিতে ইউরোপের বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের। মোকাবিলায় জিএসপি প্লাস স্কিমে রফতানির সুবিধা নিশ্চিতের তাগিদ, কূটনীতি জোরদারের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় জুলাই শহীদদের ত্যাগকে মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বলেন, যাদের ত্যাগের মূল্যায়ন করতে হলে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ উন্নয়নের কোন নেতা আছে? রংপুর উন্নয়নের নেতা আছে? আরে কোন সে নেতা? স্লোগানে মুখর উত্তরের জনপদ, উচ্ছ্বাসের ঢেউ তিস্তা পারে। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তারেক রহমান। রংপুরের মাটিতে 2 দশক পর আগমন বিএনপি চেয়ারম্যানের। বাঁধভাঙা জোয়ার পুরো মাঠ জুড়ে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান এসে পৌঁছান রাত 8:30 নাগাদ। সে সময় রংপুরের জনপদে স্বাগত জানান বিভাগটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এখন ভোট বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই জুলাই শহীদ আবু সাঈদ সহ জীবন উৎসর্গ করা সবার ত্যাগের কথা স্মরণ করেন। বলেন, দেশের জন্য এই ত্যাগের মূল্যায়ন করতে হলে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। আবু সাঈদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে রেজিস্টার্ড এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানি সমস্যা দূর করা ও কৃষি নির্ভর শিল্পায়ন করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ। জুলাই সনদ ইস্যুতে বিএনপি চেয়ারম্যান বলেন, 31 দফার মাধ্যমে তাদের দল অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। শহীদ আবু সাঈদ ও ওয়াসিম সহ জীবন বিলিয়ে দেয়া ত্যাগীদের সম্মানে আগামী নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।
একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একমাত্র বিএনপি দেশকে দুর্নীতির রাহগ্রাস থেকে মুক্ত করতে পারে বলেও জানান দলটির চেয়ারম্যান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। কেউ যেন কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই জন্য 12 ফেব্রুয়ারি কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। বলেন, বঞ্চিত উত্তরের জনপদ হবে আগামী দিনে বাংলাদেশের নতুন রোল মডেল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, রংপুর। ক্ষমতায় গেলে আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানের শহীদের খুনিদের বিচার করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারকে প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। রংপুর সফরের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় পরিবারের পক্ষ থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানানো হয়। তারেক রহমানও আশ্বস্ত করেন তাদের। যেগুলো হত্যা হয়েছে আবু সাইদের জন্য, আবু সাইদ আগে হয়েছে, হত্যার বিচার চাইছি, এটাই করছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন উনি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করে এবং সকল শহীদ পরিবারের প্রতি যেন তাদের একটা নেক নজর থাকে এবং যারা আহত হয়েছে পাশাপাশি দেশে যেন শান্তি বিরাজমান থাকে, শান্তিপূর্ণভাবে যেন সকলে বসবাস করতে পারে, এইটাই আর কি বলা হয়েছে। উনিও আশ্বস্ত করেছেন। বিএনপি ক্ষমতায় এলে আবু সাইদ সহ জুলাইয়ের শহীদদের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে, এটা গর্বিত ব্যাপার। একেবারে উনি ক্ষমতা পেলে করবি বিচার, সেটা বলছে। তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের স্বজনরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেলে টাঙ্গাইলে যোগ দেবেন পথসভায়। দুপুরে সিরাজগঞ্জের বিসেক শিল্প পার্ক মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভাস্থল পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ 2 আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। জনসভা সফল করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। সিরাজগঞ্জ থেকে বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দৌরুন বাইপাস এলাকায় পথসভায় অংশ নেবেন তারেক রহমান। সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জে একটি সাজ রব বিরাজ করছে। আমাদের তো যেটা নাকি মানুষের ভোট, সেই ভোট তো আছে আমাদের। জনজোয়ার তো তারেক সাহেব যেদিন আসছে সেদিন সৃষ্টি হয়েছে। এখন নতুন করে আবার উনি যখন আসবে, মানুষ জেগে উঠবে এবং সেটাতে আরো জোয়ার সৃষ্টি হবে। আমাদের ভাগ্য এই প্রথম আমাদের টাঙ্গাইলে উনি আসতেছে, সেটাও আমাদের জন্য একটা নসিব। জনগণ আজকে ঈদের একটি আমেজের মতো বিরাজ করছে। এখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে দেশনায়ক তারেক রহমানকে দেখার যে আগ্রহ এবং স্বতঃস্ফূর্তভাবেই মানুষ উপস্থিত হবে ইনশাল্লাহ। বগুড়া 6 আসনে ভোটের প্রচারণায় লিফলেট এখন আর কেবল স্লোগান নয়, বরং নতুন প্রাণের উৎস। পরিবেশ বান্ধব বন কাগজ দিয়ে তৈরি এসব লিফলেট মিশিয়ে দেওয়া হয়েছে শাকসবজির বীজ, যা মাটিতে পড়লেই রূপ নেবে সবুজ চারা গাছে। রাজনীতির সঙ্গে নান্দনিকতা ও পরিবেশ রক্ষায় এই অভিনব মেলবন্ধন এখন দারুণ সাড়া ফেলেছে সারা দেশে। শাহিনুর শাহিদের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। রাজনীতি যখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া 6 আসনে ধানের শীষের সমর্থনে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। ভোটারদের হাতে হাতে ঘুরছে বন কাগজ, যা শুধু কাগজের টুকরো নয়, বরং এক একটি প্রাণের সম্ভাবনা।
এই লিফলেটগুলো সাধারণ প্রচারপত্র নয়, এতে সযত্নে মিশিয়ে দেওয়া হয়েছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পড়ে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে না, বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। এখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। লিফলেট ব্যবহারের সরাসরি উপকার আছে পরিবেশের ওপর। এটি পরিবেশকে দূষণ করবে না, এখান থেকে গাছ জন্মাবে এবং সেই গাছ কার্বন নিঃসরণ কমাবে এবং বাসা বাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দিবে। প্রথাগত ধারার বাইরে নান্দনিক এই উদ্যোগটি নজর কেড়েছে সব শ্রেণীর মানুষের। নির্বাচনী প্রচারণা মানে আমরা যেরকম দেখে আসছি আগে থেকে, সেটার মধ্যে মানে একটা নতুনত্ব তো এটা অবশ্যই অ্যাড করে। আর এই প্রসেসটাও আমার কাছে ভালো লাগছে। যেহেতু এটা বীজ থেকে গাছ হবে, এটা কোনো ক্ষতিকারক নয়। এটা যেহেতু একটা পরিবেশ উপকৃত হবে। শহরে বাস করার অনুপযোগী, এক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করা হয় আমার মনে হয় এটা খুব সমাজের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নে ভালো কাজ করবে। বগুড়া 6 আসন সহ ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে। ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলছেন এর উদ্যোক্তা। ওনার দলের আরও যারা প্রার্থী আছে বিভিন্ন জেলা থেকে, তারাও আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি। পুরাতন কাগজের স্ক্র্যাপ থেকে তৈরি করে রিসাইকেল করা হয়েছে। 1 টন কাগজ তৈরি করতে আমাদের খরচ হয় 1200 থেকে 1500 লিটার পানি। তারপরে হচ্ছে কাগজ বানানোর প্রক্রিয়ার সময় সাধারণত ইন্ডাস্ট্রিতে কি করে, ব্লিচ করে প্রচুর পরিমাণে, বিভিন্ন অ্যাসিড ব্যবহার করে। এগুলো কিছুই আমরা ব্যবহার করছি না। ফলে যে কাগজটা আমরা তৈরি করছি তার মধ্যে আবার বীজ দিয়ে দিচ্ছি। ফিনিশড প্রোডাক্ট হিসেবে যখন এটা যায় তখন এটা একদমই ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হিসেবে যায়। সৃজনশীল এই উদ্যোগ প্রমাণ করে রাজনীতি মানে কেবল মিছিল মিটিং নয়, রাজনীতি মানে সুন্দরের চর্চা এবং আগামীর বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দল। শুক্রবার সকালে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রুহুল কবির রিজভী। নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের কোনো নারী এমপি প্রার্থী নেই। দলটি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না। জামায়াত ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটদানে বাধা দিলে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। জামায়াত আমির বলেন, চরম দুঃসময়েও দেশ ছেড়ে যাননি তারা। শুক্রবার রাতে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে 11 দলীয় ঐক্যের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি করে না জামায়াত। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। এর আগে বিকেলে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের কারণে এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই সব জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্র করে রেখেছে একটি দল। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা। মার্কা আছে, উঠছে মার্কা, জুড়ে সুরে
নোয়াখালী জেলা স্কুল মাঠে স্লোগানে জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান নোয়াখালীবাসী। নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী বিভাগ চাই। মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। নারে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বক্তব্যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। শফিক মুন্সি, সময় সংবাদ। 16 বছরে ভোটার বাড়ি ভাড়া নীতিমালা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস সহ 36 দফা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। 11 দলের মতাদর্শে ভিন্নতা থাকলেও অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন দলটির নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে তারুণ্য ও মর্যাদার 36 দফা ইশতেহার কর্মসূচি ঘোষণা করে এনসিপি। আগের মতো সমস্যাগুলো তাদেরকে ফেস করতে জোটবদ্ধ হলেও আলাদা ইশতেহার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। এরই ধারাবাহিকতায় তারুণ্য ও মর্যাদার রাষ্ট্র ব্যবস্থাকে মূল ভিত্তি রেখে 36 দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে 36 দফার বিষয়গুলো তুলে ধরেন ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা। 16 বছরে ভোটার, বাড়ি ভাড়ার নীতিমালা, ট্রাকের পরিবর্তে মুদির দোকানে টিসিবি পণ্যের সুবিধা সহ জাতীয় নাগরিক পার্টির 36 দফার ইশতেহারে থাকছে সার্বজনীন স্বাস্থ্যসেবা, নারীর সুরক্ষায় আলাদা বাস সার্ভিস। দলের মুখপাত্র এবং নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে বাস্তবায়নযোগ্য ইশতেহার তৈরি করেছে এনসিপি। জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় জোটের দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এনসিপি। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি, এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ এলেও বাস্তবায়ন করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। বন্দোবস্ত। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজপথ থেকে অলিগলি, সর্বত্রই নির্বাচনী প্রচারণার ব্যস্ততা। ভোটারদের মন জয়, প্রতিশ্রুতির ফুল ঝুরি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের, যেখানে পিছিয়ে নেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনেও রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, মাইকিং আর স্লোগানে মুখর মহানগরী। ভোটারের মন জয় করতে অলিগলি চষে বেড়ান ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। জুমার নামাজ শেষে গণসংযোগে নামেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনের ফলাফল পরিবর্তন করার পায়তারা করছে। এছাড়া ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক জনসংযোগের সময় দাবি করেন, ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। এদিন মিরপুরে প্রচারণায় অংশ নেন ঢাকা 14 আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচিত হলে এলাকার নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় ঢাকা 8 এবং ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভোটের আগে একটি দল লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে। বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, এটা একটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে। দানি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে,
যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। শুক্রবার দুপুরে বনশ্রীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। উৎসাহ উদ্দীপনার মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি। আমরা আশা করছি এই উদ্দীপনার সাথে নির্বাচনের দিনটা সবাই পরিবেশে পালন করবে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও জমজমাট নির্বাচনের প্রচারণা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে এলাকার নানা সংকট সমাধানে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম ভোটের মাঠ। ভোটারের মন জয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম 11 আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগ চালান। অনির্বাচিত সরকার দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। কক্সবাজার 1 আসনে প্রচারণায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের নামে ভোট চাওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা করা। নেত্রকোনা 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ও নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছুটির দিনের সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান। ভোটার আইডি কার্ড চায় তারা, আবার বিকাশ নাম্বার চায়। এই তোমরা ইসলামের কথা বলো, টাকা দিয়ে ঘুষ দিয়ে পড়ছা কেন? মনের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়, সেজন্যই আমি সবসময় বলি যে জুলুমের শিকার হয়ে তাদের মতো জালেম হওয়া যাবে না। আমরা দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের দৃঢ় সংকল্প আছে, এই দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে, এটাই বারবার প্রমাণিত হয়েছে। এদিন চট্টগ্রাম 9 আসনে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। দিনাজপুর 6 আসনে আনোয়ারুল ইসলাম দাড়িপাল্লায় ভোট চান। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে নির্বাচনী সভায় নিরাপদ দেশ করতে দাড়িপাল্লাকে জয়ী করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 14 বছরে যারা 3টি দল দেশ শাসন করেছেন, দলের কোন প্রধান, কোন মন্ত্রী, মিনিস্টাররা মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল কোনো দুর্নীতি করেনি। এবারে এত বেশি ভোট হবে যে পাল্লায় ওজন করে শেষ করা যাবে না। পঞ্চগড় 1 আসনে নেতাকর্মীদের নিয়ে শাপলাকলিতে ভোট চেয়ে সার্জিস আলম বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও অনিয়মের বিরুদ্ধে 11 দলীয় জোটের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। যারা মানুষকে হুমকি দিয়ে টাকা নেয়, ভয় করবে তারা যারা আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকায় সিন্ডিকেট করে সেখান থেকেও টাকা খায়। গাইবান্ধা 5 আসনে গণসংযোগ করেন বাসদ মার্ক্সবাদী কাচি প্রতীকের নারী প্রার্থী মোসাম্মদ রাহেলা খাতুন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সরকার গঠনের জন্য প্রথম পছন্দ হিসেবে বিএনপিকে এগিয়ে রাখছেন 51.7% ভোটার, আর 30.4% ভোটার এগিয়ে রাখছেন জামায়াত ও এনসিপি জোটকে। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশনের 3য় ধাপের জরিপে নতুন তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে জরিপ উপস্থাপনা করে গবেষণা সংস্থাটি। উপস্থাপিত তথ্য অনুযায়ী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে জরিপে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5147 জনের মধ্যে 47.6% ভোটার মনে করেন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। 22.5% ভোটার সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন। এছাড়া নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন 2.7% ভোটার। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। জরিপের তথ্য অনুসারে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই 13.20% মানুষের। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করেছে এই সংস্থাটি। ক্যাম্পের কাঁটাতারের বেষ্টনী বা চেকপোস্ট ফাঁকি দিয়ে লোকালয়ে অবাধে যাতায়াত করছেন রোহিঙ্গারা। এতে আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সংঘাতের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে বিপদগামী রোহিঙ্গাদের ভোট ব্যবহারের চেষ্টা। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসা ঠেকানোর দাবি তুলেছেন স্থানীয়রা। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল
কাঁটাতারের বেষ্টনী, কিন্তু এসব বেষ্টনীর বেহাল অবস্থা। অনেক স্থানে কাঁটাতারের চিহ্নও নেই, যার কারণে রোহিঙ্গারা অবাধে লোকালয়ে যাতায়াত করছে। আর ক্যাম্পে যেসব সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলোরও কোনো অস্তিত্বই নেই বললেই চলে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বের হচ্ছেন রোহিঙ্গারা। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি, নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারে শঙ্কা রয়েছে। ক্যাম্পের এলাকার চেকপোস্টের দিয়ে তারা রোহিঙ্গারা অবাধে বের হয়ে যাচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, যদি রোহিঙ্গারা এভাবে অবাধে বের হয়ে যেতে পারে তাহলে নির্বাচনে একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আয় বাংলাদেশ সরকার অতি পাবলিকের হতান রিকোয়েস্ট গুজুন্দে অনরাত নির্বাচন যেতদিন ওই নজাগই এতদিন ফাইলে হাউস কমিউনিটি ক্যাম্পর মাঝে আবদন নগরনসা আর হাউস কমিউনিটির ফাঁতি রোহিঙ্গারে বারে জাতীয় নদনসা। এদিকে শঙ্কার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কঠোর অবস্থানে। পুলিশ ও এপিবিএন বলছে, নির্বাচনকালীন সময়ে ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গাকেই লোকালয়ে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা সিলগালা করার এক ধরনের চেষ্টা করছি, নির্বাচনের সময়টাতে তারা যেন বাইরে না আসতে পারে। এছাড়া যে সমস্ত আমাদের রোহিঙ্গারা ইতিমধ্যে বাইরে চলে এসছে বলে আমরা ধারণা করছি, তাদের বিরুদ্ধে আমরা আসলে এক ধরনের অভিযান পরিচালনা করার কথা চিন্তা করছি। কোনো দল বা কেউ যেন এটাকে তাদেরকে কোনো বিপজ্জনক কাজে যেন ব্যবহার করতে না পারে। ইতিমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করছি যাতে তারা যত্রতত্র বাইরে বের হয়ে না আসতে পারে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করতে পারে। প্লাস যে সমস্ত চেকপোস্টগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম জোরদার করছি। আর কোনো রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কোনো রোহিঙ্গা যদি কোনো রকম কোনো নির্বাচনী প্রচারণা, মিছিল, মিটিং কোনো কিছুতে যদি অংশগ্রহণ করে, আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এটা নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অন্তত 1 ডজন ব্যক্তি, তাদের কেউ প্রশাসনের হাল ধরেছেন, কেউ আবার পুলিশের এসপি ও উপসচিবের দায়িত্বে। এর মধ্যে উপসচিব ও এসপি পদে চাকরিরত 4 জন। দুদকের অনুসন্ধান বলছে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকরি পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জালিয়াতির মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন ভাতা সহ সব অর্থ ফেরত নেওয়ার সঙ্গে শাস্তি দেওয়া জরুরি। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশেষ ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে 35তম বিসিএসের এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম 1 ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 2008 সালের 29তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হন 6 জন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে, কোটা না থাকলেও ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যরা। এছাড়া জাল সনদে 38 ও 41তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে আরও 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, শুধু বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কোনো স্পেসিফিক কোনো কিছু কোনো প্রতিষ্ঠান বা এভাবে নয়, আমাদের কাছে যে অভিযোগগুলো এসে থাকে সেগুলি যথাযথভাবে পর্যালোচনা করে অনুসন্ধানের জন্য নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অনুসন্ধান দল অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্যই থাকে দুর্নীতি করা, কাজেই তাদের শাস্তির আওতায় আনতেই হবে। সবাই দেখি অ্যাডমিন ক্যাডারে যাইতে চায়। কেন যাইতে চায়? কারণ তার যে শান শওকত, এইটার জন্য আমি 10 লাখ, 20 লাখ, 30 লাখ ঘুষ দিয়ে খরচ করে আবিদ আলী কোটা যদি আমি হইতে পারি একবার,
তো এই টাকা তো পরিশোধ করা আমার জন্য কোনো বিষয় না, তাহলে ওখানে যাবে কেন? সে তো ওই স্বপ্নটা দেখে কোন কোন খাতে কিভাবে টাকাটা আয় করে পরে পরিশোধ করবে, তদন্তে প্রমাণিত হবে সে দুর্নীতি করে, তাহলে যেই বেতন ভাতা এই পর্যন্ত নিছে সেই বেতন ভাতা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিতে হবে, সেই সাথে যে অপরাধটা করছে তার জন্য তার শাস্তি হবে। এছাড়া পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি। তবে আগামী বছর থেকে নয়াদিল্লির সুবিধা পেতে শুরু করলেই বাড়বে ক্রয়াদেশ হারানোর ঝুঁকি। এলডিসি উত্তরণ সামনে রেখে তাই জিএসপি প্লাস স্কিমের আওতায় ইইউ বাজারে রফতানির সুবিধা নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। এই অবস্থায় পিটিএ এফটিএ এর মতো বাণিজ্যিক চুক্তি করতে ধীরে চলো নীতি করে নীতি থেকে বের হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইয়ানু শিফাতের রিপোর্ট। ভারতের মোট রফতানির প্রায় 17% গন্তব্য ইউরোপ। সম্প্রতি দেশটির তৈরি পোশাক, প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা কার্যকর হবে 2028 সালের 31 ডিসেম্বর। ফলে ভারত থেকে আমদানি পণ্যের প্রায় 87% শুল্ক গুনবেন জোটটির আমদানিকারকরা। ইন্ডিয়া যদি বেনিফিট পায়ও বা তাহলে খুব একটা আমাদের বড় কোনো ক্ষতি হবে না। আমাদের যেভাবে বাজার আমাদের ঠিকই থাকবে, 29 সালের নভেম্বর পর্যন্ত আমাদের বাজার সুরক্ষিত। এই প্রতিবন্ধকতার পথে সুবিধার দ্বার উন্মুক্ত করেছে গেল 27 জানুয়ারি ইইউ ভারতের মধ্যে হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ, যা কার্যকর হওয়ার কথা 2027 সালে। তখন থেকে ইউরোপে বিনা শুল্কে রফতানি হবে ভারতীয় পোশাক, যা চ্যালেঞ্জে ফেলবে বাংলাদেশকে। খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমরা ডেফিনেটলি আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হব। একদিকে জিএসপি স্থগিত করলো, আবার একদিকে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো। দুইটা একটার সাথে একটা কনফ্লিক্ট করতেছে। জিএসপি তুলে দেয়, সেটা যদি একরকম এফেক্ট হবে, আবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটাও আরেক রকম এফেক্ট হবে। আমাদের সাথে যে প্রতিযোগিতার বাজার, এখানে সার্টেনলি আমরা একটা অকওয়ার্ড পজিশনে পড়লাম। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের সময় আছে 2029 সালের নভেম্বর পর্যন্ত। ভারত যখন বিনা শুল্কে বাজার সম্প্রসারণে জোর দেবে, ঠিক তখনই এলডিসি উত্তরণের পর 2029 সালের পর জোটটিতে শুল্ক সুবিধা হারাবে বাংলাদেশ। আরোপ হবে প্রায় 12.5% শুল্ক। আমাদের খানিকটা বাণিজ্য সুবিধার যে এখন অবস্থা আছে সেটা পরিবর্তিত হতে পারে। বিশ্বের যে আমরা পরিবর্তিত ভূ রাজনৈতিক অবস্থা দেখছি, ইউরোপিয়ান ইউনিয়ন চাইবে বিশ্ব দরবারে তাদেরও যে একটা বড় ভূমিকা আছে, তারাও যে একটা বৃহৎ বাণিজ্য করে থাকে, সেই লেভারেজকে কাজে লাগিয়ে হয়তো আরও বাণিজ্য চুক্তি করতে। এই অবস্থায় বাণিজ্য কূটনীতি জোরদার করার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো একটা দীর্ঘমেয়াদী এফটিএ, আমরা জিএসপি প্লাসও কয়েক বছরের জন্য পাই, কিন্তু তারপরও ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা তো আরও দীর্ঘ সময়ের জন্য এটা বাস্তবায়িত থাকবে। সুতরাং সেদিক থেকে একটা বাড়তি প্রতিযোগিতার সম্ভাবনা আমাদের একটা কিন্তু সেখানে তৈরি হয়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট পোশাক রফতানির 50% বেশি গেছে ইইউভুক্ত দেশগুলোতে, যার আর্থিক বাজার মূল্য প্রায় $20 বিলিয়ন। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিসিএ বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। শুক্রবার সকাল 10টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোনাপাড়া সীমান্তের 281 নম্বর মেইন পিলারের পাশে বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় বিজিবি। পরে পতাকা বৈঠক করেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই যারা সীমান্ত এলাকা খুবই, এই যার পরিস্থিতি খুব খারাপ। বিএসএফ বিডিআর যখন তখন আসে গন্ডগোল করে, এরাও বাধা দেয়, ওরাও বাধা দেয়, এরকম করে সরে যায় আবার আসে। এলাকায় আমাদের আবাদ আছে, গরু আছে, বকরি আছে, আমরা যেতে পারতেছি না। এই জন্য আমরা চাই আমাদের বাংলাদেশ সরকারের যেন একটা কিছুভাবে ওই তার কাটাটা যেন ঠেকে দিতে পারে। এরাই যে মাঝে মধ্যে ফ্ল্যাগ মিটিং করে, পতাকা মিটিং করে একটা স্থায়ী সমাধান করার জন্য, কিন্তু এগুলো প্রতিনিয়ত হয়, কিন্তু এটা আসলে সমাধান হয় না। কিন্তু আমরা গ্রামবাসী চাইতেছি যাতে এটা চিরতরে একটা সমাধান হয়। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে এবং 2025 সালের জানুয়ারি ও ডিসেম্বরে একই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। সেই সময় বিজিবির বাধায় সফল হয়নি বিএসএফ। সময় সংবাদ, জয়পুরহাট। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কারাগারে থাকা 128 বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। একই সঙ্গে বাংলাদেশের কারাগারে থাকা 23 ভারতীয় জেলেকে ফেরত পাঠানো হয়েছে। কোস্টগার্ড জানায় 2025 সালের নভেম্বরে ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে 5টি ফিশিং বোট সহ 128 বাংলাদেশি জেলেকে
আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এর আগে গত অক্টোবরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় দুটি ভারতীয় ফিশিং বোট সহ 23 জেলেকে আটক করে কোস্টগার্ড। দুই দেশের কারাগারে থাকা জেলেদের নিজ নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেয় উভয় দেশ। 29 জানুয়ারি বঙ্গোপসাগরের বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এলাকায় করা হয় পতাকা বৈঠক। এরপর ফিরিয়ে দেওয়া হয় আটক থাকা ভারতীয় জেলেদের। গ্রহণ করা হয় ফিশিং বোট সহ 128 বাংলাদেশি জেলেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 29 জানুয়ারি 2026 তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা 23 জন ভারতীয় জেলেকে 2টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 128 জন বাংলাদেশি জেলেসহ 5টি ফিশিং বোট বাংলাদেশ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ নগর ব্যবস্থা এবং নাগরিক অধিকার পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা 10 আসনে ধানের শেষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। ধানমন্ডি লেককে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার পাশাপাশি এলাকায় পাঠাগার স্থাপন এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি। শুক্রবার রবীন্দ্র সরোবরে ইউথ সোসাইটি ঢাকা 10-এর উদ্যোগে আয়োজিত তারুণ্য সমাবেশ অনুষ্ঠানে শেখ রবিউল আলম রবি আরও বলেন, নির্বাচিত হলে মাদক সমস্যা ও অন্যান্য স্থানীয় সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। আমরা সম্ভাবনার সবটুকু ব্যবহার করে আরো উন্নত এবং সমৃদ্ধ জাতি হতে চাই। সবাই বলছেন মাদক বিক্রি হয় আড়ালে আবডালে অগোচরে বন্ধ করতে হবে। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা থাকবে। আর যে সমস্যাগুলি সমাধানের জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার সে ব্যাপারে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি পার্লামেন্টে এবং রাষ্ট্রে সক্রিয় থেকে আপনাদের প্রত্যাশা পূরণে ব্রত থাকব। ভোটে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভায় হুঁশিয়ারি দেন তিনি। জানান, ভোটের আগের দিন সন্ধ্যায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। কেউ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটার, অন্য কেউ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সকল ভোটার যাতে তিনি যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, যে মতাদর্শী হোক, যে দলের হোক, নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে আসতে পারেন এবং তার ভোটটা কাজ করতে পারেন। আমরা চাই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, 2-4 জন লোকের অটকারিতার জন্য যেন কোথাও কোনো পরিবেশ খারাপ না হয়। নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, শুধু রাজশাহী সেক্টরেই 7 জেলায় 37টি সংসদীয় আসনে 65টি বেস ক্যাম্পে 146 প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। 76টি বিওপির প্রত্যেকটিতে 10 জন সদস্য স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে থাকবে। সব মিলিয়ে 4000-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি 62 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে ব্যাটালিয়ন কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অতীতের নির্বাচন ছিল উৎসবের মতো, সরগরম চায়ের দোকান, ভোট কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন, আনন্দঘন এক পরিবেশ। কিন্তু সময় বদলে গেছে, বদলেছে ভোটের আবহ।
নতুন প্রজন্ম প্রত্যাশা করছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আর পুরনো প্রজন্মের মনে দগদগে স্মৃতি আগের উৎসব মুখর দিনের। সেই প্রজন্মের দুই প্রজন্মের সেই অনুভূতি তুলে ধরেছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কৃষক মজমুল হুদা প্রতিদিন বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার আগে অন্তত একবার হলেও তদারকি করেন নিজের ফসলের ক্ষেত। এরপর তার গন্তব্য কলতারপাড় বাজার। লালমনিরহাট জেলার মহিষখোচা ইউনিয়নের ছোট্ট এই বাজারে যে আড্ডা বসেছে তার পুরোটাই জুড়ে এখন আসন্ন নির্বাচন। নানা বয়সীদের যুক্তিতর্ক আর চায়ের কাপে আলোচনা পেয়েছে অন্য মাত্রা। এমন জম্পেশ আড্ডায় যুক্ত হলাম আমিও। কৃষক মজমুল হুদার কাছে জানতে চাইলাম তার জীবদ্দশায় কেমন নির্বাচন তিনি দেখেছেন এবং আসন্ন নির্বাচনে প্রত্যাশা কেমন। পরের দিন ভোট হবে, তার আগের দিন পর্যন্ত ঘুম পর্যন্ত পারিনি আমরা। সকাল হলে আমরা প্রার্থীকে যে ভোট দেব। এখন বাবা ভোট যে কোন দিন হয় জনগণ জানে না, আমরাই জানি না। আগের মতন মন করে প্রার্থীকে মন করে নির্বাচিত করব, দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাইতে পারে যেন, যে তাকেই আমরা ভোট দেব। আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই এবারে মন করে ভোট দেওয়া যাবে বা দিতে পারবো। মহিষখোচা হাইস্কুল মাঠে বল পায়ে ছুটছে তরুণ সাজু। হাফেজ সাজু একটি মাদ্রাসার শিক্ষক, তবে এবারে তিনি প্রথম ভোট দেবেন। শিক্ষকতা করলেও নিয়মিত খেলাধুলা করেন এই তরুণ। মাঠে অন্য দর্শকদের মতো আমিও তার খেলা দেখছিলাম। খেলার বিরতিতে যখন বিশ্রামে সাজু পরিচিত হয়ে একটু আলোচনার সুযোগ চাইলাম। জানতে চাইলাম প্রথম ভোটার হিসাবে তার প্রত্যাশা এবং বিগত নির্বাচনে সে কখনো ভোট কেন্দ্রে গিয়েছিল কিনা। এবার নতুন ভোটার হয়েছিলাম আমি অভ্যুত্থানের পর থেকে। এবার নিয়ত করছি ইনশাআল্লাহ ভোটটা দিব নিজের হাতে। দুই প্রজন্মের নির্বাচনের স্মৃতি ভিন্ন হলেও সময় বলে দেবে পরিবর্তনের এই যাত্রায় দেশ কোন পথে এগোয়। তবে প্রত্যাশা একই, একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট। গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের প্রচারণা যেমন বাড়ছে তেমনি ভোটারেরও করছেন চুলচেরা বিশ্লেষণ। শহর, গ্রাম, পাড়া মহল্লার চায়ের কাপে বইছে ভোটের ঝড়। প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি আর ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। আমি আছি গোপালগঞ্জ 2 আসনের মানিখার এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানাবো। এমপিতে আসে না, একবার হয়ে গেলেই তাকে মতে তারা। আমরা কি তাকে তারও জাতি বানি, আমরা যদি ভালোটা এমপি হয় আমাকে কথাবার্তা বলতে তো আমাকে ভালো হয় না। ত্রুটিগুলো রয়েছে, সেই ত্রুটিগুলো জানো এই এমপি সাহেব আইসিয়া, এই সরকার আইসিয়া জানো আমাদের এলাকার সে উন্নয়নগুলো করে। ভোট দিয়ে তারা এমপি করলাম, সে আর এদিকের কোনো আসলো না, দেখলো না, খোঁজ কোন নিল না। তো এই এমপি তো আমার দরকার না। কোনোদিন কোনো কাজ নিয়ে তার সামনে গেলি সে না থইয়ে খেদায় না দেয়। এমপি সে বড় লোক না, বড় পর্দায় না, সেই সময় গেট আউট করে না দেয়। মানিকার বাজার থেকে ডুমদে পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে দীর্ঘদিন, গত 17 বছরে রাস্তাটা অবহেলিত। দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে, মাদক নিয়ন্ত্রণ করতে পারে, এই ধরনের একটা লোককে আমরা গোপালগঞ্জ আসনে দেখতে চাই। নির্বাচন মানে চারদিকে পোস্টার, ব্যানার আর লিফলেটের ছড়াছড়ি। দিনরাত মেশিনের খটখট শব্দে মুখর থাকার কথা ছাপাখানাগুলো, কিন্তু এবারের চিত্র ভিন্ন। দক্ষিণের জনপদ বরিশালের ছাপাখানায় নেই চিরচেনা সেই ব্যস্ততা। কাজ না থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা, আর লোকসানের সংখ্যায় কপালে ভাঁজ মালিকদের। স্তূপ করে সাজানো কাগজের বান্ডিল, পাশেই বন্ধ হয়ে রয়েছে ছাপা মেশিনগুলো। বরিশাল শহরের কালীবাড়ি রোড এটি। নির্বাচনকালীন সময়ে এখানকার ছাপাখানাগুলোতে পা ফেলার জায়গা থাকতো না। মেশিনের অবিরাম শব্দ আর কালির গন্ধে মুখর থাকতো চারপাশ। যে মেশিনগুলো 24 ঘন্টা চলার কথা, সেগুলো এখন অলস পড়ে রয়েছে। শ্রমিকদের চোখে মুখে এখন ক্লান্তি নয়, বরং দুশ্চিন্তার ছাপ। আগে যেখানে নির্বাচনের সময় দম ফেলার ফুরসত পেতেন না, এখন সেখানে শুয়ে বসেই কাটছে তাদের দিন। ভোটের এই বিশেষ সময়টায় বাড়তি আয়ের উপর অনেকের সংসার নির্ভর করলেও এবার যেন সব হিসেব ওলট পালট। মানে প্রেসটাই ছিল আসলে বাড়ি ঘরের মতো।
কিন্তু এখন আর সেই নেই, সেই শুনশান নিরাপত্তা কোনো কাজ নেই। বোনাসও পাই না, টাকাও পাই না, যেহেতু আমাকে এখানে কোনো অর্ডার পাতি আসে না, একটা হ্যান্ডবিলও আসে না, একটা পোস্টার আসে না, একটা ব্যানারও আসে না। আমরা কাজ পাচ্ছি না যেহেতু, তো এটা অর্থনৈতিকভাবে এটার একটা প্রভাব পড়তেই পারে। নির্বাচনের কাজ বলতে কোনো কাজ নাই, এমনি জেনারেল কাজ তাও খুবই কম। বিপাকে পড়েছেন ছাপাখানার মালিকরাও। নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি অর্ডারের আশায় জমানো পুঁজিতে আগেভাগেই কাগজ মজুত করেছিলেন তারা, কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণার বিধিনিষেধে গুদামজাত কাগজই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পোস্টার বন্ধ করার কারণে আমাদের ছাপাখানা একেবারে ধ্বংসের মুখেই বলতে চলে, যে পরিমাণ কাজ হওয়ার কথা তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। কেউ আসে 500 হ্যান্ডবিল ছাপাইতে, অত তো আসলে কিছু হয় না, 1000 হ্যান্ডবিল ছাপাইয়া অত কিছু হয় না, দেখা গেছে আমরা বসেই রয়েছি, সবাই বসা এখন। তবে মুদ্রণ শিল্পের এই মন্দার পেছনে কেবল রাজনৈতিক সমীকরণ নয়, কাজ করছে নির্বাচনী আচরণবিধির কড়াকড়িও। যত্রতত্র পোস্টার লাগানোর নিষেধাজ্ঞা এবং প্লাস্টিক লেমিনেটেড পোস্টারের উপর কড়াকড়ি আরোপ করায় কমেছে কাজ, যদিও বিষয়টিকে পরিবেশের জন্য ইতিবাচকই দেখছেন পরিবেশবাদীরা। পোস্টার থাকলে যেভাবে ইতিপূর্বের জমজমাটগুলি দেখা যেত সেটা এবার নাই, কিন্তু এবার আবার নতুনত্ব কিছু আছে, অর্থাৎ সকল কিছুর সাথে প্র্যাকটিসের সাথে খাপ খাইয়ে নিতে হবে অবস্থার সাথে। ডোর টু ডোর প্রচারণা, অর্থাৎ ব্যক্তি পর্যায়ের প্রচারণা, উঠান বৈঠক, হ্যাঁ, বিভিন্ন টি স্টল সেশন, এর মধ্যে দিয়ে যে একটি গণসংযোগ করা সেটি কিন্তু বেশি করে করতে হবে। পরিসংখ্যান বলছে নির্বাচনে বরিশালের এসব ছাপাখানাগুলোতে প্রায় কোটি টাকার লেনদেন হতো। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রাকৃতিক সৌন্দর্য, নদী আর ইতিহাসের গৌরবে সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ ময়মনসিংহ একসময় শিক্ষার রাজধানী, আজও বহন করছে সম্ভাবনার বিশাল ভাণ্ডার। কৃষি, শিক্ষা ও সংস্কৃতিতে শক্ত ভিত্তি থাকলেও শিল্পায়ন ও টেকসই পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পর্যটনের সুযোগ থাকলেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। নদী ভাঙন, বন্যা আর কর্মসংস্থানের সংকটের মাঝেও নতুন জাগরণের অপেক্ষায় ময়মনসিংহবাসী। সম্ভাবনা ও বঞ্চনার চিত্র তুলে ধরেছেন সহকর্মী ওবায়দুল হক, ক্যামেরায় ছিলেন গগন পণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ ময়মনসিংহ। একসময় শিক্ষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলা আজও সম্ভাবনার স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষায় নতুন জাগরণের। প্রায় ৪৭ লাখ ভোটারের এই জেলায় ৬৫% মানুষের জীবিকার প্রধান অবলম্বন এখনও কৃষি। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বছর জুড়ে ধান, পাট, গম, আলু, সবজি ও নানা ফল ফসল উৎপাদন হয়ে থাকে, যা এই অঞ্চলের কৃষির প্রধান শক্তি। এছাড়া মাছ চাষে প্রায় প্রতি অর্থবছরেই শীর্ষে থাকে ময়মনসিংহ। দেশের মোট উৎপাদনের প্রায় ১২% মাছ যোগান দেয় এই জেলা, যার বাজার মূল্য ১২,০০০ কোটি টাকারও বেশি। ফুলবাড়িয়ার লালচিনি ও মুক্তাগাছার মন্ডা পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। দেশের গুরুত্বপূর্ণ খাদ্য যোগানদাতা হিসেবে পরিচিত এই জেলার বিস্তৃত সম্ভাবনা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠায় মাঠের ফসল মাঠেই হারাচ্ছে মূল্য। নেই বড় কোনো প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি হয়নি পর্যাপ্ত স্থায়ী কর্মসংস্থান। সারের দাম বেশি, কামলার বেতন বেশি, আমরা যেটা করতেছি আমার কোনো লাভবান নাই। হিমাগারের অভাবে এই ফসল যেদিন তুলে ওই দিনই বিক্রি করতে হয়, আর নইলে ফসল নষ্ট হয়ে যায়। এমপি নির্বাচিত হবে, উনি যেন আমাদেরকে এই সর্বদিক দিয়ে এই ফসল সংরক্ষণের জন্য খেয়াল রাখেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সরকারি আনন্দমোহন কলেজ, এই জেলায় রয়েছে শিক্ষার শক্ত ভিত্তি। গবেষণায় বিপুল সম্ভাবনা থাকলেও সেই জ্ঞান, শিল্প ও বাস্তব জীবনে কাজে লাগানোর উদ্যোগ এখনও সীমিত। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন এখানে দরকার আছে। ঢাকার সাথে আমাদের যে সংযোগ সড়কটা আছে সেখানে কিভাবে আরও দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা যায়, বিভিন্ন কৃষির যে খাতগুলো আছে এই খাত ভিত্তিক আমাদের চিন্তা করতে হবে। প্রতি বছর গৌরীপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরের মতো উপজেলায় নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে ব্রহ্মপুত্র ও পুরাতন ব্রহ্মপুত্রের ভাঙনে হারাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। যারা এই
দায়িত্বে আছে এবং তারা কি কাজটি করেছে এবং সেটা আউটপুটটা ঘুরে ফিরে ওই পুরনো জগন্নাথ দেখানোর ওই জায়গাটার থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে পরে অন্তত এই অঞ্চলের যে নদী ভাঙনের যে বিষয়টি আছে শত শত মানুষের যে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলো আবার একেবারে প্রান্তিক হয়ে যাচ্ছে, তখন ওই জায়গা থেকে তাদেরকে রক্ষা করা যাবে। সরকারিভাবে ময়মনসিংহকে ব্র্যান্ডিং করা হয়েছে শিল্প সংস্কৃতির নগরী হিসেবে। তবে বাস্তবে শিল্প ও সংস্কৃতির এই শহরকে আলাদাভাবে চেনার মতো দৃশ্যমান উদ্যোগ খুবই সীমিত। সংস্কৃতিপল্লীর দাবি উঠলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় পর্যটন অবকাঠামো। কৃষি, শিক্ষা, নদী আর ইতিহাস সব মিলিয়ে সম্ভাবনার জেলা ময়মনসিংহ। বিশেষজ্ঞরা বলছেন এত সব সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, শিল্পায়ন আর টেকসই উন্নয়ন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বড় সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। মুগদা থেকে অপহৃত 3 বছরের শিশু হিসান রহমানকে গাইবান্ধার পলাশবাড়ি থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মূল অপহরণকারী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর 1টা সিসিটিভির ফুটেজে দেখা যায় 3 বছরের ছেলে হিসানকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গেট দিয়ে এগিয়ে যাচ্ছেন তার মা সুমাইয়া আক্তার। কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর হিসানের মা ছেলেকে অটোরিকশায় রেখে পাশের দোকানে পানি কিনতে যান। এসে দেখেন অপেক্ষমান রাখা রিকশাটি সেখানে নেই। আশেপাশে খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে হিসানের মা মুগদা থানায় অপহরণ মামলা করেন। ঘটনা তদন্তে মাঠে নামে র্যাব পুলিশের একাধিক টিম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গাইবান্ধার পলাশবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। র্যাব বলছে অপহরণের সঙ্গে 4 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি তার নিকট আত্মীয় আজাদ নামে এক ব্যক্তির কাছে ভিকটিমকে দিয়ে গোবিন্দগঞ্জ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করে দেন। গ্রেফতারকৃত চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত ছিল, যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া ব্রিফিংয়ে গত 1 মাসে সারা দেশে র্যাবের বিভিন্ন ইউনিটের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। এতে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পুলিশের 236টি, র্যাবের 93টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়। আমি এখানেই শেষ করছি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন অন্তত 2 জন। শুক্রবার সন্ধ্যায় জিরতুলি ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবকদের মধ্যে বাজি ধরে ক্রিকেট খেলা চলছিল। 2 দলের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন আরিফ হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন সন্ধ্যায় আরিফকে মারধর করে ফাহিম। স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দিলেও রয়ে যায় উত্তেজনা। শুক্রবার সন্ধ্যায় আরিফকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত আরিফকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় 30টি ককটেল বিস্ফোরণ সহ ভাঙচুর করা হয় দোকান। শুক্রবার রাতে 8টা থেকে 9:30 পর্যন্ত বটতলা ও জেলা পরিষদ এলাকায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে প্রতিপক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে ফাহিমের পক্ষের সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় প্রতিপক্ষ জিলান গ্রুপের। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় প্রায় 30টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। দখল দূষণে ব্রাহ্মণবাড়িয়ার প্রমত্তা তিতাস এখন মৃতপ্রায়। নাব্য হারিয়ে শুষ্ক মৌসুমে চলে না নৌযান। এতে স্থবির হয়ে পড়ে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের চাকা। এ অবস্থায় দ্রুত তিতাস নদী খননের দাবি বাসিন্দাদের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
ভরা যৌবনের ছলছল পানির শব্দে মুখর থাকত তিতাস। চলাচল করত পালতোলা নৌকা, লঞ্চ আর স্টিমার। নদীটি কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু সে দৃশ্য এখন রূপকথার গল্পের মতো, কারণ দখল দূষণে তিতাস হারাচ্ছে তার ঐতিহ্য। এখানে 60 হাত সুতা দিয়া বসি হয়েছে, বড় বড় ভাই মাছ, পাওস মাছ, এগুলা মাছ ধরছে। মরুভূমি হয়ে গেছে গা, নটো চলে না। এখন আগে তো অনেক লস্ট চলতো, বড় বাজারে সব মালামাল আইতো। কয়েকদিন পর ওরা আসে গাড়ি, এই মেশিনগুলো নিয়ে আসে কাটলে, এখন কাটে না, দেয় জায়গা হারা। আশেপাশে দোকানপাট, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, প্লাস্টিক আর পলিথিনে দূষিত হচ্ছে পানি। ব্রাহ্মণবাড়িয়া শহর ও আখাউড়া অংশে সয়লাব, কচুরিপানায়। এছাড়া মাঝ নদীতে জেগেছে চর। পরিবেশবাদীদের দাবি, নদীর সৌন্দর্য রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে পরিবেশ। বিষাক্ত পানিতে আয়া মাছ সকলটা মরে রাখা, কোনো মাছ চায় না। আমরা দাবি করি নদীটা যেমন কাটলে আমরা আগে লাগান সংসার জীবনযাপন চলতে করতাম। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা বালু উত্তোলন করেছে, বালু বিক্রি করেছে, বিভিন্ন আশেপাশে বিল ভরাট করেছে, কিন্তু তিতাস নদীতে কিন্তু নাব্যতা ফিরে আসেনি। নদীর সীমানা নির্ধারণের জন্য আমরা বারবার দাবি করছি, নদীর সীমানা নির্ধারণ করে যেন সীমানা পিলার স্থাপন করা হয়। তো এই ধরনের কার্যক্রম কিন্তু এখন আমাদের চোখে পড়েনি। তিতাস নদীর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। নেভিগেশন বা অন্যান্য কাজে সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের ম্যান্ডেট না হওয়ায় আমরা ওই গভীরতায় খনন করতে পারি না। এটা সংশ্লিষ্ট যে অন্যান্য দপ্তর আছে, BIWTA বা আভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ, ওনারা হয়তো এটা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। হাজার হাজার টন ময়লা এগুলো যদি অপসারণ করা যায়, তাহলেই না সেখানে মাছের রিপ্রোডাকশনের পরিবেশ ফিরে আসবে। আপনার পানির ওয়াটার, স্বচ্ছ পানির প্রবাহ আসবে। স্বচ্ছ পানির প্রবাহ না আসলে তো কোনোভাবে এটা সম্ভব না। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। তিতাস নদীর গঠন অন্য সব নদীর চেয়ে আলাদা। নাসিরনগর উপজেলার মেঘনা নদী থেকে এর উৎপত্তি। 130 কিলোমিটার আঁকাবাঁকা নৌপথ অতিক্রম করে আবারও নবীনগর প্রান্ত দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে তিতাস। খননের মাধ্যমে নৌপথগুলো ফিরিয়ে আনা হলে রেল এবং সড়ক পথে যাত্রীচাপ কমে আসার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবে নতুন গতি, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে চলতি মৌসুমে পর্যটকের সমাগম ভালো হয়েছে। এতে বাণিজ্য খাতে দারুণ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড় আর হ্রদের মিতালি উপভোগে খুশি ভ্রমণ পিপাসুরাও। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। শান্ত লেকে নির্মল বাতাসে চলছে নৌকা, কেউ বৈঠা বাইছে, কেউ আবার যন্ত্রচালিত নৌকায় চড়ছে। মনোরম এই দৃশ্য দেখা মিলছে রাঙামাটিতে। পার্বত্য জেলা এখন পর্যটকে মুখর। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড় আর হ্রদের মিতালি উপভোগ করছেন পর্যটকরা। ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুতে পারাপার, পলয়েল পার্ক ও শুভলং ঝর্ণায় চলছে প্রাণবন্ত ঘোরাঘুরি। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক মানুষ, তারপর প্রাকৃতিক ভিউটা সবচেয়ে সুন্দর। সত্যি কথা বলতে এটা একটা অসাধারণ অনুভূতি ছিল। আমরা যতই বিদেশে যাই, কিন্তু আমাদের দেশের মতো সুন্দর জায়গা কোথাও নাই। রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি মনোমুগ্ধকর। আমার মনে হয় প্রত্যেক মানুষের একবার হইলো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসা উচিত। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবছর প্রত্যাশা অনুযায়ী পর্যটকের সমাগম বেড়েছে। চলতি মৌসুমে বাণিজ্য খাতে সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। সামনে জাতীয় নির্বাচন, রমজান মাস, শেষ পর্যায়ে আমাদের অনেক সুন্দর ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ। এই রাঙামাটির পরিবেশ, যারা ব্যবসা বাণিজ্য করে সবাই খুশি। আমরা আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ব্যবসা করেছি। রাঙামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক বেড়াতে আসেন। সময় সংবাদ, রাঙামাটি। নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুক ও মাদক কেনার টাকার দাবিতে স্ত্রীকে শেকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে যৌতুক ও মাদক কেনার টাকার দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল সৈকত। বুধবার রাতে টাকা দিতে রাজি না হওয়ায় শেকলে বেঁধে নির্যাতন চালায়। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে বৃহস্পতিবার সৈকতকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিবাহের পর থেকেই তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেয়। এরই ধারাবাহিকতা গত পরশুদিন তাকে শিকল দিয়ে বেঁধে আটক করে রাখে। পরবর্তীতে থানা পুলিশ সংবাদ পাইয়া সেখানে গিয়ে তাকে শেফালিকে উদ্ধার করে। এর পরবর্তীতে শেফালি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে সেখানে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় ছিলেন কামাল হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগম। হঠাৎ চিৎকার শুনলে সন্দেহ হয় প্রতিবেশীদের। এক পর্যায়ে দম্পতির মেয়ে বাসার বাইরে থেকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে খবর দেয় থানায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রওশন ও কামালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, পেনশনের টাকার ভাগ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ চলছিল সম্প্রতি অবসরে যাওয়া কামাল হোসেনের। মুন্সিগঞ্জের সিরাজদি খানের আলোচিত মা ও মেয়ের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ জানায়, উচ্চ শব্দে গান শোনাকে কেন্দ্র করে গত 19 জানুয়ারি আমেনা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয় পাশের কক্ষে থাকা আলী হোসেনের। এক পর্যায়ে আমেনা বেগমের মাথায় আঘাত করে প্রতিবেশী আলী হোসেন। আমেনার 8 বছরের মেয়ে মরিয়ম এগিয়ে এলে তাকেও একইভাবে আঘাত করা হয়। পরে ঘর থেকে উদ্ধার করা হয় মা মেয়ের মরদেহ। বৃহস্পতিবার গজারিয়া থেকে আলী হোসেনকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্ত ব্যক্তি। নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 11 জানায়, সোনারগাঁয়ের 5 আনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষে জড়ায় স্থানীয় 2 গ্রুপ। সে সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুটতে দেখা যায় জিয়া ও মাহি নামে 2 যুবককে। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে আইন শৃঙ্খলা বাহিনীর। সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে শুরু হয় অভিযান। অভিযুক্ত জিয়াকে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও বেশ কয়েকটি ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জে প্রবাসীর পাঠানো টাকা লুটের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান, গত 28 ডিসেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবি বাজারের একটি ব্যাংক থেকে প্রবাসী কাইয়ুম খানের পাঠানো 10 লাখ টাকা তোলেন তার বোন। সঙ্গে ছিল আত্মীয় শাহজালাল হালদার ও তার স্ত্রী। অটোরিকশায় চড়ে ফেরার পথে ঋষিবাড়ি ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল আরোহী 2 ব্যক্তি টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা হয়। শাহজালাল হালদারকে গ্রেফতার করা হলে 2 সহযোগীর যোগসাজশে ছিনতাইয়ের নাটক সাজানোর কথা স্বীকার করেন তিনি। কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বোদা উপজেলার ঝলাই শালশিরি ইউনিয়নের ধরধরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 10টার দিকে রেল লাইনে মরদেহ পড়ে থাকতে দেখলে থানায় খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করে জিআরপি পুলিশ। ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাল থেকে আবার উপত্যকাটিতে ঢুকতে পারবে ত্রাণবাহী ট্রাক, যা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা যুদ্ধে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রবেশে রাফা ক্রসিং আবারও পুরোদমে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার উপত্যকায় বেসামরিক নীতির সমন্বয়কারী ইসরায়েলি সংস্থা কুগাট জানায়, আগামী রোববার পুনরায় খুলে দেওয়া হবে রাফা ক্রসিং। এর মাধ্যমে গাজা ও মিশরের মধ্যে আবারও যাতায়াত শুরু হবে। রাফা ক্রসিং দীর্ঘদিন বন্ধ থাকায় গাজায় চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবন্ধ পরিকল্পনার প্রথম ধাপের গুরুত্বপূর্ণ শর্ত এই ক্রসিং পুনরায় চালু করা। তবে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত সীমান্ত খুলবে না বলে জানিয়েছিল ইসরায়েল। চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পরই রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালো তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। দের আল বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2 বছরের যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। গাজা যুদ্ধে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এ তথ্য প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ব্রিফিংয়ের ভিত্তিতে এই হিসাব গ্রহণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে কারা যোদ্ধা আর কারা সাধারণ মানুষ তা নির্ধারণে কাজ চলছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দীর্ঘ লড়াইয়ের পর সিরিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠী এসডিএফ। নতুন একটি চুক্তিতে সই করেছে দুপক্ষ। এর মাধ্যমে ধাপে ধাপে কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে।
সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি। চুক্তির পর সিরিয় প্রেসিডেন্ট বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ তিনি। এই চুক্তিতে সন্তোষ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে সিরিয়া সরকার। চুক্তি অনুযায়ী এসডিএফ এর সামরিক ও প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে একীভূত করা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পুনর্দখল করলে সমঝোতায় সম্মত হয় গোষ্ঠীটি। স্থানীয় সময় শুক্রবার বিবৃতি দিয়ে চুক্তির বিষয়টি নিশ্চিত করে এসডিএফ। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি। এছাড়া এসডিএফ এর 3টি ব্রিগেড নিয়ে গঠিত হবে একটি সামরিক ডিভিশন। চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম বেরাকের সঙ্গে ফোনালাপে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আর মার্কিন দূত এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দেন। চুক্তিতে কুর্দি জনগণের বেসামরিক ও শিক্ষাগত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাস্তুচ্যুতদের নিজ নিজ বাড়িতে ফেরার নিশ্চয়তা দেয়া হয়েছে। পাশাপাশি এসডিএফ এর নিয়ন্ত্রণে থাকা কারাগার, তেল ও গ্যাস ক্ষেত্র দামেস্কের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের দিকে শক্তিশালী নৌবহর যাচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও তিনি বলেন চুক্তি করতে চাইছে তেহরান, তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত। আর ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেদিকে সতর্ক থাকার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানের সরকার পতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার চেয়ে শক্তিশালী নৌবহর ইরানের দিকে আছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করে বলেন, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ট্রাম্প দাবি করেন চুক্তি করতে চাইছে ইরান। আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে। ভেনেজুয়েলায় যেটা ছিল তার চেয়েও বড়। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও পুনর্গঠন করেছি। জাহাজগুলো তো কোথাও না কোথাও ভাসতেই হবে। ইরানের কাছে গিয়ে যাচ্ছে সেখানে। আমি এইটুকু বলতে পারি, ইরান চুক্তি করতে চায়। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনা ন্যায্য ও সমতার ভিত্তিতে হলে ইরান অংশ নিতে প্রস্তুত। জানান, মিসাইল ও প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না। তেহরান যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কোনো দেশই আপোষ করতে প্রস্তুত নয়। আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত। একই দিনে ইরান বিক্ষোভ দমনে হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, একটাই লক্ষ্য, তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এক্ষেত্রে মিত্রদের সঙ্গে কাজ করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই পুতিনকে আলোচনার জন্য কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার অনুরোধের পর কিয়েভ ও আশপাশের এলাকায় 1 ফেব্রুয়ারি পর্যন্ত হামলা বন্ধে রাজি হয়েছে ক্রেমলিন। এদিকে রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে রাডার, ড্রোন ও গোলাবারুদের মজুতস্থল ধ্বংসের দাবি করেছে কিয়েভ। অন্যদিকে খেরসনে যাত্রীবাহী বাসে বোমা হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। জাপোরিঝিয়া অঞ্চলের তেরুনাভ গ্রামে রুশ সেনাদের পতাকা উড়ানোর ভিডিও প্রকাশ করেছে মস্কো। ভূমি হারানোর মধ্যেও যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার ভেতর হামলা চালিয়ে রাডার, ড্রোন ও গোলাবারুদের মজুস্থল ধ্বংসের দাবি করেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের খেরসন শহরে যাত্রীবাহী বাসে বোমা হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভ ও এর আশেপাশে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনে তীব্র শৈত্যপ্রবাহ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ক্রেমলিন। তবে এটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বলছে না মস্কো। অন্যদিকে যুদ্ধবন্ধে আলোচনার জন্য পুতিনকে কিয়েভ সফরে আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি। তবে মস্কো বা বেলারুশে গিয়ে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচনের সময় জান্তা বাহিনীর হামলায় অন্তত 170 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইউএন হিউম্যান রাইটসের উপদেষ্টা জেমস রোডেহাভার বলেন, এই সংখ্যা নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ পর্যন্ত হিসাব করা হয়েছে। তবে যোগাযোগের সীমাবদ্ধতা এবং ভয়জনিত কারণে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে এই সময়ে অন্তত 408টি সামরিক হামলা চালানো হয়েছে। নিরাপত্তা ও সশস্ত্র সংঘাতের কারণে ভোট গ্রহণ হয়নি দেশের অনেক জায়গায়। ভোরের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপ মিসের সময়ে ওয়ানডে আসরের প্রস্তুতি এগিয়ে রাখতে চায় বাংলাদেশ। টাইগারদের দিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশরাফুলের। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের বিরোধের জেরে ভারতের দুটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিসি আদালত। এই আদেশকে পাকিস্তান নিজেদের পানি সুরক্ষার পক্ষে বড় অগ্রগতি হিসেবে দেখছে। 1960 সালের সিন্ধু পানি চুক্তির আওতায় গঠিত সালিসি আদালত ভারতের বাগলিহার ও কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের অপারেশনাল লগবুক জমা দিতে নির্দেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী ভারতকে আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে এসব নথি জমা দিতে হবে অথবা আনুষ্ঠানিকভাবে তা দিতে অস্বীকৃতির কারণ জানাতে হবে। এদিকে পাকিস্তানকে 2 ফেব্রুয়ারির মধ্যে কোনো নথি প্রয়োজন তা নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে। মামলার দ্বিতীয় ধাপের শুনানি 2 ও 3 ফেব্রুয়ারি দ্য হেগে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য বোকামি হবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের চীন নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, ট্রাম্প নিজেও এপ্রিল মাসে চীন সফরের পরিকল্পনা করছেন। এদিকে বিশ্ব যখন বিভক্ত হওয়ার ঝুঁকিতে, তখন যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা করাকে ঝুঁকিপূর্ণ বললেও সেই মন্তব্যকে কার্যত নাকচ করে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাইয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চীন সফর সফল হয়েছে জানিয়ে বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য হবে বোকামি। ট্রাম্পের চীন নিয়ে মন্তব্যে স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরে প্রভাব ফেলছে, তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। আর ট্রাম্প এবছরের এপ্রিল মাসেই চীন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করেছি। ট্রাম্প নিজেও এপ্রিলে চীন সফরে আসতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া পরিস্থিতিতে পড়ছে, তাই আমাদের যুক্ত থাকতে হবে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি, এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। তিনি বলেন, বিশ্ব যখন আরও বিভক্ত হওয়ার ঝুঁকিতে, তখন এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পিসারিদিস। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা করছেন তা একেবারেই সঠিক। আমি খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে আসা বার্তা ও নীতি সম্পর্কে। দেখা যাচ্ছে বিশ্ব 3টি পরাশক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যেখানে তারা এক এক জায়গা দখল করছে। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফরের গুরুত্ব তুলে ধরেন ক্রিস্টোফার পিসারিদিস। এছাড়া 8 বছরের মধ্যে এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এর পাশাপাশি লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখছেন এই নোবেলজয়ী। শিউলি রোজা, সময় সংবাদ।